মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই রে, অনেক দেরি হয়ে গেল তো। পুকুরটা নিশ্চয়ই এখনো ঘুমোচ্ছে। যাই, ঘুম থেকে ওঠে, দাঁত ফাত মাঝিয়ে মিল্কশেক খাইয়ে তারপর না পড়তে বসাবো। কি ব্যাপার, আজ পুকুর নিচে থেকে উঠে পড়েছে, আবার পড়তেও বসে গেছে। ওর কাছে পড়ছে, পুকুল এত বাধ্য মেয়ে হয়ে আছে ওর কাছে। মনে হচ্ছে পুকুল ওর মাকে ফিরে পেয়েছে। তাহলে কি এই মেয়েটা সত্যি একজন মা? ওকে এইভাবে দেখলে তো মা ছাড়া আর কিছু মনে হচ্ছে না আমার। পুকুল, তুমি আজ নিজে নিজে ঘুম থেকে উঠে গেছো, আবার পড়তেও বসে পড়েছো। বাহ, খুব ভালো। এনো প্রসাদ দেখি। তুমিও প্রসাদ নাও। পুকুল, দেখি কি পড়ছো তুমি। পুপুল, আগে আমরা পড়াশোনাটা করে নিই। পড়াশোনাটা করে নেওয়ার পরে আমরা খেলবো, গল্প করব। আগে পড়ে নিই। ঠিক আছে মা। দাদা, তুমি এখন যাও, আমি মায়ের কাছে পড়ছি তো, আমরা পরে খেলা করব। আমি চলে যাব? পুকুল, তুমি? হ্যাঁ, চলে যাবে, কারণ দেখছো তো যে পুকুর পড়ছে এখন। তাহলে চলে যাও। আর আমি থাকতে পুকুর তোমার কাছে পড়তে বা খেলতে যাবে কেন? কারণ পুকুল প্রতিদিন এটাই করে, তাই। আচ্ছা, 1 মিনিট। তুমি কে? মানে এই বাড়ির কে হও তুমি? তোমার পরিচয়টা কি? দেখো, আমি তোমাকে আমার পরিচয় দিতে বাধ্য নই, কিন্তু তারপরও আমি তোমাকে বলছি, মানে আমার পরিচয় দিচ্ছি। আমি রাধা সেন, শ্রীযুক্ত আদিত্য সেনের স্ত্রী। আচ্ছা, বুঝলাম। কিন্তু পুপুল আমাকে মা বলে ডাকছে। পুপুল আদিত্য সেনের মেয়ে, আর আমাকে মা বলে ডাকা মানে হচ্ছে আমি আদিত্য সেনের বউ, আলো সেন, তাই নয় কি? তাহলে আমি কে? আমি ওনার বউ নই, তাই তো? আর আমি যদি ওনার বউ না হই, তার মানে তুমি ওনার বউ। তোমার কিছু মনে আছে? মানে তোমাদের দুজনের কবে বিয়ে হয়েছিল কিছু মনে পড়ছে? তুমি মা কবে হয়েছিলে সে বিষয়ে কিছু মনে পড়ছে? না, আমার কিছু মনে নেই, আর মনে পড়ছেও না। তাহলে মনে করার চেষ্টা করো। উফ রাধা, তুমি মাকে কি বলছো? তুমি জানো না মায়ের শরীরটা খারাপ, মার মাথায় চোট লেগেছে। তুমি এখন যাও এখান থেকে, আমাকে পড়তে দাও। যাও রাধা, প্লিজ। তুমি আমার মায়ের সাথে আর কোনোদিন ঝগড়া করবে না, তাহলে আমি তোমার সাথে কথা বলবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সত্যি করে বলো, সত্যি করে বলো, কে তুমি? বলো, কে তুমি? কি নাটক করছো তুমি এখানে? কি নাটক করছো এখানে? বলো। ওইটুকু একটা অ্যাক্সিডেন্টে কেউ সবকিছু ভুলে যায় না। কি তুমি? কি চাও তুমি এই পরিবারের থেকে? ছাড়ো, ছাড়ো দুষ্ট আন্টি। তুমি কেন মার সাথে এরকম করছো? তুমি জানো না ও আমার মা। পুপুল, পুপুল, তুমি চুপ করো। তোমার মা বেঁচে নেই, ও তোমার মা নয়। এই তুমি বলো, তুমি কে? সত্যি করে বলো তুমি কে, না হলে কিন্তু আমি পুলিশে ইনফর্ম করবো। বলো। কি করছিস? আমি তো বারণ করেছি তোকে, তুই কি করছিস? কেন করছিস তুই? সত্যি করে বলো, বলো কে তুমি? আমি সত্যি জানি না, আমি কি, আমার মনে পড়ছে না। কি হচ্ছে নাকি মেঘা? হাত ছাড়ো না। ছাড়বো না হাত। মেঘা, হাত তো ছাড়ো না। ছাড়বো না বললাম তো। মেঘা, ছেড়ে দে। তুই কিন্তু খুব খারাপ কাজ করছিস মেঘা। তুমি কেন বুঝতে পারছো না বন্ধু মাসি? আমি বুঝতে চাই না, তুই ওকে কিছু করবি না, কিচ্ছু করবি না। ব্যাস বলবো। সত্যি করে বলো, আমি তখন থেকে তোমাকে একটাই প্রশ্ন করে যাচ্ছি। বলো কে তুমি? বলো কে তুমি? আমি কি বোকা? আরে
কিন্তু তো বললো স্কুটি চালিয়ে আসছিল, স্কুটির নাম্বার প্লেট ওটা সার্চ করলেই তো সমস্ত ডিটেলস পাওয়া যাবে। মেঘা তাহলে তো পুলিশ কেস হবে। হোক পুলিশ কেস। দাঁড়াও মেঘা দিদি, কি করছো বলো তো? তুমি কি করছো? এত রেগে যাচ্ছ কেন? দেখো মেঘা দিদি, ওই মেয়েকে নিয়ে যদি কারো সমস্যা হয় তাহলে সেটা আমার হতে পারে, কিন্তু তুমি এত রেগে যাচ্ছ কেন? কি হয়েছে? কি? চুপ করো, এই সবের মধ্যে একদম ঢুকবে না তুমি। মেঘা দিদি সরাও। আরে এই বলো বলো, মেঘা দিদি হাতে ছাড়ো, ধরবে না ওকে। চুপ করো না। এই তোমার কিচ্ছু মনে পড়ছে না তাই না? কিচ্ছু মনে পড়ছে না তোমার? সত্যি মনে নেই কিছু। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি আমি। এবার দেখবে তোমার সব কিছু একদম গড়গড় করে মনে পড়ে যাবে। কি ব্যবস্থা করবে তুমি? রাজা, আমি শুনেছি ইলেকট্রিক শক খেলে নাকি মানুষের স্মৃতিশক্তি ফিরে আসে। আমি ওকে শক দেব। শক? হ্যাঁ হ্যাঁ, শক দেব আমি ওকে। এদিকে এসো তুমি। কি বলছো কি তুমি? এসো। শক দেবে তুমি ওকে? আর কিভাবে দেবে? পুলিশে ইনফর্ম করে। হোয়াট? পুলিশ এসে ওকে মেন্টাল অ্যাসাইলামে নিয়ে যাবে, আর সেখানে গিয়ে যখন ওকে ইলেকট্রিক শক দেবে তখন ওর সব কিছু গড়গড় করে মনে হবে। মেঘা, তুমি কি করতে চাইছো? মেঘা দিয়ে এসব করো না প্লিজ প্লিজ। মেঘা দিদি কি করছোটা কি তুমি? বেশ করছি। মেঘা বন্ধ করো এসব, তোমার কি মাথা টাথা গেছে একেবারে? ঠিক বলেছেন বড় মা, মেঘারই শক ট্রিটমেন্টের দরকার। শাট আপ! ওই মেয়েটাকে আমি ছাড়বো না আমি ওই মেয়েটাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খেতে দেব বলে একটা মানুষকে খেতে না দিলে সে তো রেখে যাবেই, তার মধ্যে এই দুপুর বেলায়। আহারে, কি চাও তুমি? আমার শাশুড়ি মায়ের সম্মান। যে সম্মান আপনি এতগুলো বছর ধরে নষ্ট করেছেন, সেই সম্মান আপনি ফিরিয়ে দিন। অসম্ভব, একদিনে সব সম্মান ফেরত নিয়ে নেবে তুমি? হ্যাঁ? আর দিদি, তুমি এতে প্রশ্রয় দিচ্ছ? বাইরের লোকের সামনে একদিন প্রশংসা করলে তোমার হারানো সম্মান ফিরে আসবে বুঝি? না, একদিনে তো কিছু হবে না, তবে এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে বাবা। এটা একটা প্রসেস। হয়তো আপনি পরে সেটা মেনে চলবেনও না, কিন্তু আজ এই মুহূর্তে মন্ত্রী মশাইয়ের সামনে দাঁড়িয়ে আপনাকে স্বীকার করতে হবে যে আগের বার উনি যে রান্নাগুলো খেয়ে আপ্লুত হয়ে গেছিলেন, সেই রান্নাগুলো বড় মা নিজে হাতে করেছিল। আর আজকেও যে রান্নাগুলো উনি খাবেন সেগুলোও বড় মাই করেছেন। কখনো। তাছাড়া তো আপনাদের কাছে আর কোনো উপায় নেই। ওদিকে আপনাদের অতিথি তো বোধহয় আবার খিদের চোটে অস্থির হয়ে পড়েছেন। বাবা, আপনি মেনে নিন, আমাদের দাবিটা মেনে নিন, কারণ এছাড়া এই মুহূর্তে আপনাদের কাছে আর কোনো উপায় নেই। বেশি বার বেরো না অষ্টমী। তুমি দাবি চাইছো কিসের অধিকারে? কোন অধিকারে তুমি দাবি চাইছো? আমার কি অধিকার সেটা তো আমি জানি না, সেটা বৌরানীমা বলে দেবেন। কিন্তু আমি যাকে মা বলে ডেকেছি, আমি তার জন্য দাবি করছি, তার স্বীকৃতির জন্য আমি দাবি করছি। বাবা, আপনাকে সবার আগে যেটা করতে হবে, মন্ত্রীমশাইয়ের সামনে বড় মাকে আপনি নিজের স্ত্রী বলে পরিচয় করিয়ে দেবেন। সেটা আপনিই করবেন। বাবা, আমি একটা কথা মেনে নিচ্ছি যে অষ্টমী আজকে একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি করেছে। সেটা ঠিক করেছে কি ভুল জানি না, তবু আপনার সামনে বলছি, আপনার বিরুদ্ধে কথা বলার সাহসও দেখিয়েছে। বাবা, আপনি খুব ভালো করে জানেন সারা জীবন আমি আপনাকে দেবতা মনে করেছি।
কিন্তু এ কথা তো সত্য। আপনি যদি আমার দেবতা হন, আমার মাও কিন্তু দেবী। আমি আজ চাই যে আপনি আমার মায়ের হারিয়ে যাওয়া সম্মান আবার ফেরত দেবেন। মা সারা জীবন যেটা পায়নি, আপনি আজ মাকে সেটা দেবেন। আমার মনে হয় না আমি অন্যায্য কিছু দাবি করছি, আর এতে আমার মনে হয় সিংহবাড়ির হারিয়ে যাওয়া সম্মান আমরা ফেরত পেতে পারি। দেখুন, আজকে একজন খুব গণ্যমান্য ব্যক্তি আমাদের বাড়িতে এসেছেন, বৌরানিমার সামনে খাবারের জন্য অপেক্ষা করছেন, শুধুমাত্র নিজের অহংকারের জন্য। আপনি কেন রাজি হতে পারছেন না আপনাকে যা বলা হচ্ছে সাথে? আপনাকে অনুরোধ করছি বাবা, দয়া করে রাজি হয়ে যান, আমাদের কথা শুনুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি কিন্তু নবগ্রামে প্রভাবশালী হতে পারেন, কিন্তু মনে রাখবেন আমিও একজন জনপ্রতিনিধি, এবং আমি জনপ্রতিনিধি হিসেবে আমারও যথেষ্ট ক্ষমতা আছে। তখন তাকে খাবার খাওয়ার নাম করে এখানে বসিয়ে রেখেছে। না, আমি আর অপেক্ষা করতে রাজি নই, আমার সময়ের একটা দাম আছে। আরে আরে আপনি কোথায় যাচ্ছেন? এই যে সারা দিন ধরে আপনার জন্য খেতে খুঁটে আমরা এতটা রান্না করলাম, আপনি না খেয়ে চলে যাবেন? না না, ওটি তো হবে না। দেখুন, বৌরানীর দরবারে না কেউ শুধু মুখে ফিরে যায় না। আমি মানছি আপনার একটু কষ্ট হয়েছে, একটু খিদে পেয়েছে, প্লিজ এই যে আমি কান ধরছি, দেখুন আমাকে ক্ষমা করে দিন, আমার এইটুকু দোষ ক্ষমা করে দিন। ঠিক আছে, আমি বসছি। কিন্তু তুমি কে? তোমাকে তো চিনলাম না। আমার বড় নাথ বউ, আয়ুষ্মানের স্ত্রী। ও আচ্ছা, এরই কথা শুনেছিলাম, এরই কথা বলেছিলেন ঠাকুর। বড্ড মিষ্টি মেয়ে, বড্ড তাড়াতাড়ি আপন করে নিতে পারে। কিন্তু ঠাকুর, আপনি যে বলেছিলেন না। আচ্ছা, ওইসব না হয় পরে হবে। আপনার সব পছন্দের রান্না করেছি জেঠু, আপনি একটু খেয়ে দেখুন না। আহা, অপূর্ব, সত্যি খুব ভালো খেলাম। সত্যিই গায়ত্রী বৌঠান, এই রান্নার জন্যই আপনাদের বাড়ির নিমন্ত্রণ আমি কোনোভাবেই অগ্রাহ্য করতে পারি না। একটু যে ভুল হয়ে যাচ্ছে জেঠু। কি ভুল? রান্নাটা তো ছোট মা করেনি। ওমা, তাহলে কি? আগের বারে যে শুনলাম। বাবা, আপনি বৌরানীমার প্রতিষ্ঠিত মাটিতে দাঁড়িয়ে নিজের কথা রাখবেন না? এই রান্নাগুলো সুজাতা রেঁধেছে, আগের বারেরটাও ওই রেঁধেছিল। সুজাতা মানে? সুজাতা মানে হচ্ছে আমার শাশুড়ি মা, বড় মা, আয়ুষ্মান বাবুর মা, আর আমার স্ত্রী। ও আচ্ছা, নমস্কার। মানে আগের বারে আমি দেখিনি তো, সেই জন্যে। কিন্তু গায়ত্রী বৌঠান, আপনি যে বললেন যে আপনি রান্না করেছিলেন। হ্যাঁ, মানে আমি একটু দিদির হাতে করে দিয়েছিলাম আর কি। ও, আগে বলবেন তো, তাহলে সেই সময় আমি জোর করে আলাপ করতাম। শুধু মিথ্যে কথা বলতে গেলেন কেন? না, আসলে সুজাতা জনসমক্ষে খুব একটা আসতে চায় না, পছন্দ করে না। এবারে সবাই মিলে জোর করলো, তাই। আপনার রান্না ভালো লেগেছে তো? হ্যাঁ, ভালো লেগেছে মানে অসাধারণ, অপূর্ব। সত্যি বৌঠান, আপনার হাতটা না সোনা দিয়ে বাঁধিয়ে রাখা উচিত। আপনি সত্যি অন্নপূর্ণা। আমি সৌভাগ্যবান যে আপনার সাথে আলাপ হলো, আপনার হাতে রান্না খেলাম, আপনাকে সামনে থেকে দেখলাম। তবে এবারে কিন্তু আমার নাথ বউ হাত লাগিয়েছে, বুঝলেন? ও, সতী লক্ষ্মী হও মা, সুখে শান্তিতে ঘর সংসার করো। বৌরানীমার আশীর্বাদ ঝরে পড়ুক তোমার মাথায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন।
কিভাবে শুরু হলো, কিভাবে গড়ে উঠলো? দিদি, আমরা মেয়েরা ছোট থেকে বড় হই, তারপরে একটা সময় তাদের বিয়ে হয়, তারপরে ধীরে ধীরে সে মা হয়, একটা সময় বৃদ্ধা হয়ে যায়, আর সংসার, সন্তান বড় করা এসবের মধ্যেই জীবনটা কেটে যায়। কেউ কেউ আছেন যারা হয়তো চাকরিতে যুক্ত থাকেন বা বিভিন্ন কিছুর মধ্যে, কিন্তু বেশিরভাগ মায়েরাই তাদের মনের কিছু সুপ্ত বাসনা, সুপ্ত কিছু তাদের প্রতিভা, সেগুলো কিন্তু এভাবেই বয়ে চলে যায়। জীবনের একটা পর্যায়ে গিয়ে তারা মনে করেন যে জীবনটাকে কি করলাম জীবনে। এই যে মানে একটা ভাবনা বলুন, বা আমি সামনে থেকে দেখেছি যে একজন মেয়ে তার জীবনের প্রত্যেকটা মুহূর্তে শুধু আঘাত এবং তার অপমান, অসম্মান এগুলো পেয়ে, কিন্তু সেটা দিয়েছে 100 ভাগেরও হয়তো বেশি, কিন্তু পায়নি কিছুই। তখনই আমার মনের মধ্যে ছিল যে এত কেন পরাধীনতা। একটা মেয়ে তো তার সংসারটাকে এগিয়ে নিয়ে চলছে, সে তার সন্তান জন্ম দিচ্ছে, সব থেকে বড় কথা, এবং যারা তার গায়ে হাত তুললো তাদেরকে কিন্তু একদিন সেই কোনো মেয়ে বা মাই জন্ম দিয়েছে। তো মনের মধ্যে আমার ইচ্ছাটা ছিল যে আমি এদের নিয়ে কিছু কাজ করব, কিন্তু সেটা আমার উপযুক্ত সময় ছিল না। আমি বিগত 6 বছর ছত্তিশগড়ে ছিলাম এবং ওখানে আমি হসপিটালে জব করতাম। তারপরে আমি 2016 সালে কলকাতা চলে আসি এবং আজকে বিগত 8 বছর আমার এই উত্তরণ, এবং এই উত্তরণের মূল কাজই হচ্ছে সুপ্ত প্রতিভাকে এগিয়ে নিয়ে আসা সেই সমস্ত মা মাসিদের যারা একটা সময় তাদের মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারেনি। অরুণাচল প্রদেশ থেকে এসেছি। এখানে আমার যেহেতু বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই এখানে, তো আমি মেয়ের ভ্যাকেশন বলে এসেছিলাম কিছুদিনের জন্য। তো ক্লাবের নাম বললে নামঘর মহিলা গ্রুপ। এই নামটা কিভাবে এলো? আমাদের এখানে যেমন আমরা মন্দির বলি, যেমন দুর্গা মন্দির, কালী মন্দির, তো ওখানে মন্দিরটাকেই নামঘর বলে বলে। মানে অরুণাচলে সবাই তাই বলে? হ্যাঁ, অরুণাচল বলে না, এটা আসামের মানে কথা। আসামে মন্দিরকে নামঘর বলে। তো আসামিসদের মন্দির আছে। প্রথমে আমরা পুজো আচ্ছাই করতাম, রবিবার রবিবার নাম কীর্তন এইগুলো করা হতো। তারপর যখন লকডাউন এলো তখন সবার মধ্যেই সবাই একটা, আমরা যেহেতু বাইরে থেকেই বেশিরভাগ লোক গেছি, তো ওখানে একটা চেক গেট থাকে, সেই চেক গেটটা মানে তখন লক করে দিল, আমরা না বেরোতে পারবো না ঢুকতে পারবো। ওই এরিয়ার মধ্যেই আমরা যে মানে বসবাস করা, আর সেই সময় কিছু নেই আর অরুণাচলে, মানে একটা ডিপ্রেস টাইপের হয়ে গেলাম সারাদিন ঘরে থেকে থেকে। তো এইরকমভাবে থাকতে থাকতে আমি আমার সাথে আরও কতগুলো মহিলা মিলে একদিন ওই আমরা মন্দিরে সব সময় যাই যে কিছু আমাদের করার দরকার, কারণ আমাদের হাজবেন্ডরা যেহেতু সরকারি চাকরি করে সেহেতু আমাদের খাওয়া পড়ার কোনো অভাব হচ্ছে না, কিন্তু ওখানে ট্রাইবেল গ্রুপ যারা আছে তাদের নিত্য আনা নিত্য খরচা এরকম টাইপের বেশিরভাগই লোকই। তো তাদের দেখলাম তখন মিনিমাম তাদের নুন ভাত খাওয়ার মতো সামর্থ্য নাই। তারপরে আমরা ঘর থেকেই চাল ডাল আলু এরকম নিয়ে একদিন খিচুড়ি করলাম, দিয়ে তাদের খাওয়ালাম সবাইকে। বাচ্চারা খুবই খুশি হলো, অনেকে আবার টিফিন কৌটাও নিয়ে এলো, আমার দাদার জন্য আমার মার জন্য দাও। তো সেটা দেখে আমাদের খুব উৎসাহ হলো। প্রথমে রবিবার রবিবার হতো জিনিসটা, তারপর রবিবার বুধবার 2 দিন করে করা হলো। খুবই ভালো লাগছে, মনেরও একটা ভীষণ শান্তি লাগছে। প্রথম আমরা নিজেরাই এই ফান্ডটা তৈরি করতাম। এইভাবে করতে করতে কিছুদিন যাওয়ার পর লকডাউন প্রায় 1-1.5 বছর হয়ে গেল। তখন দেখলাম ওখানের বাচ্চারা তো পড়াশুনো হচ্ছে না, যে যেটুকু জানি ওদের পড়ানো শুরু করলাম। তো দেখলাম অনেক বাচ্চা এলো, অনেক মা বাবারাও তাদের পাঠালো, সেইভাবে আমরা পড়াতে শুরু করলাম। তো এইভাবে আমাদের 2 জন 5 জন 7 জন এখন আমাদের ওই মহিলা গ্রুপে 17 জন মেম্বার হয়েছি। তারপর বাইরে থেকেও আরো কিছু লোক মানে আমাদেরও সাপোর্ট করে। তো সেখানে তো বিভিন্ন ভাষার মহিলা আছে, একটা জিনিস পড়ায় বিভিন্ন ভাষা। যেমন আমি বাংলাটা জানি, তো আমি বাংলাটা পড়ালাম, কেউ মারোয়ারি সে তার ভাষাটা পড়ালো, কেউ আসামিস তার ভাষাটা পড়ালো, এইটুকু হলো। তবে আমাদের মধ্যে অনেক টিচারও আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কিভাবে শুরু হলো এই ক্লাব? আমরা মহিলারা তো সংসারের একটা জালের মধ্যে আবদ্ধ থাকি। কেউ হয়তো চাকরি করে, কিন্তু সেই সংসারটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে কিংবা চাকরির জায়গায়ও সুন্দর তার নিজের জায়গাটাকে রাখার জন্য আমাদের তো সুস্থ থাকতে হবে মনের দিক থেকে, শরীরের দিক থেকে। কিন্তু মনের দিক থেকে আমরা সেই মেন্টাল ফুডটা পাই কি? এই একঘেয়েমি চলে আসে। সেই মেন্টাল ফুডটার জন্য ভেবে পাড়ার কিছুজন মহিলা মিলে এই ক্লাবটা তৈরি করা হয়। স্পেশালি এটা আমাদের একটা সাংস্কৃতিক ক্লাব। আমরা নানান কবিতা, গান, নাচ এইসবের মধ্যে থাকি, আর সোশ্যাল ওয়ার্কও করি আমরা। আর মাসে 2 দিন বসা হয়, সেই দিন আমাদের এই গান, নাচ, কবিতা সবাই যে যা পারে করি। কিছু খেলা হয়, কুইজে কোশ্চেন করা হয়, 2টো পুরস্কার থাকে, সেটাও একটা আনন্দের সঙ্গে সবাই ওই 80 বছরে যিনি তিনিও মজার সাথে করছেন এবং প্রাইজ পেলে কি আনন্দ। আর সব থেকে বড় কথা, ওনাদের ছেলেমেয়েরা অনেকেরই এখন সবাই বাইরে,
হ্যাঁ, এই যে আনন্দের মধ্যে থাকে সেটা সত্যি প্রকাশ করা যায় না। আর আমরা সোশ্যাল ওয়ার্ক করি, ওল্ড এজ হোমে যাই, সেখানে গিয়ে তাদের সাথে একটা সারাদিন কাটাই। তারা গান কবিতা আমাদেরকে শোনায়, আমরা শোনাই, ওটাও খুব আনন্দ পাই আমরা। থ্যালাসেমিয়ার একটা সংস্থা আছে, সেখানে যাই, সেই বাচ্চাগুলোকে নিয়ে সারাদিন আমরা আনন্দ করি, তাদের জন্য কিছু খাবার নিয়ে যাই এবং তারাও ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো অসুস্থ কিন্তু কি সুন্দর গেলে কি আনন্দ পায় আর আমাদের সাথে কি সুন্দর করে সময় কাটায়। তার মানে আপনাদের সোশ্যাল ওয়ার্কও হচ্ছে, আবার সোশ্যাল ওয়ার্ক হয়। আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করি, নজরুল জয়ন্তী পালন করি, বিজয়া সম্মেলনী পালন করি, আর আমাদের অন্বেষার জন্মদিন 7 সেপ্টেম্বর, সেটা আমরা খুব ধুমধামের সঙ্গে কেক কেটে পালন করি। প্রতিবাদী, আপনাদের ক্লাব কত বছরের পুরনো ক্লাব? 17 বছরের পুরনো ক্লাব। শুরু হয়েছিল কিভাবে? প্রথমে সব দিদিরা মিলে গল্প করতে করতে তখন বললো কি, আচ্ছা এখানে তো অন্ধকার হয়ে থাকে পুজোর সময়, আমাদের বাড়ির সামনে একটা মহিলা পুজো করলে হয় না? তখন সবাই বললো হ্যাঁ সেটা করলে ভালো হয়। বলে তাহলে কিভাবে কি করতে হবে? তখন বললো সবাই আমরা মেম্বারশিপ দিয়ে চাঁদা তুলে একটু করি নিজেদের মধ্যেই। আর আমার চেনাশোনা, আরেক দিদির চেনাশোনা, এরকম চেনাশোনার মধ্যে আমরা চাঁদা তুলি, চাঁদা তুলে ছোট্ট করে পুজো করি। প্রথম যখন শুরু করেছিলেন কজন মিলে শুরু করেছিলেন? 50 জন। তখন 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, আস্তে 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 ওটা এখন অনেকজন হয়ে গেছে। এখন আপনাদের কতজন মেম্বার? 170 জন। তা একটা দুর্গা পুজো তো প্রচুর বড় কর্মকাণ্ড, কি করে সম্ভব? হ্যাঁ, মেম্বারশিপ নিই আর ব্যানার ডোনেট করে, এইভাবে আমাদের পুজোটাই আগাচ্ছে। প্রচারও হয়ে গেছে, এখন শুধু দুর্গা পুজো বলে নেমেছি, এখন আমরা সমাজ সেবা করতে চলেছি। যত ইট ভাটা আছে তারা খুব অনাহারে থাকেন, শুকনো টিফিন আবার দুপুরের টিফিন সব আমরা তৈরি করে নিয়ে যাই, সেখানে তাদের দেওয়া হয়। আবার রক্তদান শিবির করা হয় আমাদের, আমরা মহিলারাই রক্ত দিই। আমাদের পুজোর সময় রক্তদান শিবির হয়। পুজো ছাড়াও এখন দেখছি রক্তের খুব হাহাকার নবদ্বীপে, তখন আমরা আবার ক্যাম্প করেছি। বারবার তো ক্যাম্প করা সম্ভব না, পয়সারও দরকার হয়, তখন আমরা হাসপাতালে গিয়ে ক্যাম্প করেছি। আর আমাদের এই সেবার জন্য আমাদের প্রত্যেক মাসে মাসে আমরা টাকা জমাই, সেই টাকার থেকে, ওই ফান্ডের থেকে আমাদের এইগুলো খরচা করা হয়। আচ্ছা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি ভেতরে যাও, আমি বাইরে আছি, তাড়াতাড়ি যাও, হারিয়ে যাও। শোনো, বলছি যে খুব সুন্দর করে শাড়ি পরেছ, অথচ হাতে রিভলভার, হাতা খুন্তি ছেড়ে হাতে রিভলভার তুলে নিয়েছো। আমাদের বাঙালি গৃহবধূ শুধরে যাবে, সবাই শুধরে যাবে। এসবের সময় নিয়ে এখন তুমি ওখানে যাও, যে কোনো মুহূর্তে ওই ত্রিলোক সুন্দরী চলে আসতে পারে। ত্রিকালদর্শী, ত্রিলোক সুন্দরী। যাচ্ছি। তুমি জানো, এখানে আমি যখন আগের দিন এসেছিলাম অনেকগুলো অস্ত্র রাখা ছিল, আজকে কোনো অস্ত্র নেই। আজকে এই একটাই অস্ত্র রয়েছে। আর আমাকে যে অস্ত্রটা দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল
আই এম শিওর সেই অস্ত্রটা এখানেই ছিল। কি বলছো কি তুমি? হ্যাঁ, কিন্তু তোমার ফোন এটা ধরো। বর্দি বলছি। হ্যাঁ বলুন বর্দি। বলছি যে তুমি কোথায় গো? বাপের বাড়িতে? না। তাহলে কোথায়? আর কি বর্দি, ঢেকি তো স্বর্গে গেলেও ধান মানে। আমি চলে এসেছি আমার কাজের জায়গায়। জগদ্ধাত্রী এখনো ইনভেস্টিগেশন? তাই বলতে পারেন। আর আমাদের এই জামাই ষষ্ঠীর জামাই, তাকে ছাড়া? সেও আছে বর্দি। ষষ্ঠী হচ্ছে, তবে জামাইয়ের নয়, ক্রিমিনালদের। এবার ক্রিমিনালদের ষষ্ঠী পুজো হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের কিন্তু একটা দারুণ প্ল্যান হচ্ছে। কিসের প্ল্যান হচ্ছে? পুরো পরিবারের সবাই মিলে একসাথে বেড়াতে যাব। সত্যি বর্দি? ইয়েস, সবাই মিলে একসাথে কোথাও একটা বেড়াতে যাব। বেশ সুন্দর, পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, খুব সুন্দর একটা বন্ডিং তৈরি হবে, জানো তো? একেবারে যাকে বলে হ্যাপি ফ্যামিলি, ব্যাস। কিন্তু বর্দি, আমাদেরকে কেন নেবে বলুন? আরে বাবা, সেই ব্যবস্থা তো আমি নিজে করব, এটা নিয়ে তুমি একদম চিন্তা করো না। তুমি বাড়িতে গিয়ে আমাকে পজিটিভলি একটা ফোন করবে। আর হ্যাঁ, আরেকটা কথা। হ্যাঁ বলুন। আমি না মেহেন্দিকে ভাবছি কালকে অফিসে নিয়ে যাব। ও তো আসলে কাজটা শিখতে চায়। সত্যি বর্দি? সত্যি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার জন্য সবকিছু হলো। আমার জন্য নয়, এই সব কিছু হলো তোমার জন্য, বুঝতে পেরেছো? খেয়াল রাখো শঙ্খ। কি দেখছো কি? তাড়াতাড়ি করো, কেউ চলে আসবে, তাড়াতাড়ি করো। আমি তো চমকে যাচ্ছি স্বয়ংভূ। কেন? দৃষ্টিহীন একটা মানুষ, যিনি বহু বছর ধরে চোখে দেখতে পান না, ওনার ঘরে আই ড্রপ, চোখের মেডিসিন। কি বলছো? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না স্বয়ংভূ। এ দেখো, চোখের ড্রপ, চোখের মেডিসিন। যে মানুষটা চোখে দেখতে পায় না, ভাস্কর বাবু, যিনি দৃষ্টিহীন, ওনার ঘরে আই ড্রপ, চোখের মেডিসিন। আমাকে ডক্টরের সাথে কথা বলতে হবে। কেন? দৃষ্টিহীন যারা পৃথিবীর আলো দেখতে পায় না, তাদের আই ড্রপের কি প্রয়োজন আছে? কি ব্যাপার? আপনারা আমার স্বামীর বেডরুমে কি করছেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সিসিটিভি ফুটেজে স্পষ্ট আপনি যোগমায়ের সাথে একসাথে ছিলেন, আর তারপর যোগমায় নিখোঁজ হয়ে যায়। আপনি ছিলেন, গৌরব রায় ছিল। সত্যিটা বলুন, বলুন সত্যিটা। পামেলা দেবের মৃত্যুকে নিয়ে চ্যাটার্জি গ্রুপের সাথে আপনি ব্ল্যাকমেল করছেন। 1 কোটি টাকা নিয়েছেন আপনি।
আর তার ডকুমেন্টস আমার কাছে কিন্তু আছে। আর তারপর রবকে বিয়ে করতে চাইছেন, সবকিছু একসঙ্গে চেয়েছেন। এত লোভ ভালো না, লোভে পাপ, পাপে মৃত্যু। কথাটা মাথায় রাখবেন। আনসার মি, বলুন যোগমায়া কোথায়? আমি জানি না। যোগমায়া কোথায়? আমি বললাম তো আমি জানি না। যোগমায়া কোথায়? আমি বলছি আমি জানি না। দেখুন, আপনি যদি না বলেন এর ফল কিন্তু খুব খারাপ হবে। কিচ্ছু করতে পারবেন না, আপনি কিচ্ছু করতে পারবেন না। আর আপনার মতো পুরুষ মানুষকে তো আমি লেজে খেলাই। জানি, খুব ভালো করে জানি। তো এটা আপনার নেশা না পেশা? মুখ সামনে কথা বলুন, মহিলাকে সম্মান দিয়ে কথা বলুন। মহিলা স্ট্যান্ডার্ড, রুচি, তার চরিত্র দেখে সম্মান করতে ইচ্ছা করছে না। আমার স্ত্রী কোথায়? তাকে কি শুট করা হয়েছে? তার বডি কোথায়? আপনি জানেন? আপনি জানেন তার বডি কোথায়? আমি জানি না, আমি জানি না তার বডি কোথায়। বলুন বডি কোথায়? আমি জানি না, আমি বললাম তো। আপনি সব জানেন, সব জানেন। আপনি হলেন নাটের গুরু, আপনি সব জানেন। আমি কিছু জানি না, আর আপনি এখান থেকে চলে যান, নইলে আমি কিন্তু চ্যাটার্জি গ্রুপের সবাইকে বলতে বাধ্য হব যে আপনি এ বাড়ির হবু বউয়ের সাথে ঠিক কিরকম বিহেভ করছেন। আপনি চলে যান। যাব না, আমি আপনার নামে এফআইআর করব, থানায় যাব। আমার কাছে সমস্ত প্রমাণ আছে। আর একটা কথা আপনাকে বলে রাখলাম, যোগমায়াকে জীবিত বা মৃত অবস্থায় না পেলে আমি কাউকে শান্তিতে ঘুমাতে দেব না। আই ওয়ান্ট যোগমায়া। যোগমায়া কোথায়? ওর বডি কোথায়? হ্যালো, হাই অর্ণা, কে? আই লাভ ইউ। দেখুন, আপনি আমাকে এভাবে ফোন করবেন না। আমি একটা ক্রাইসিসের মধ্যে আছি, আমার একটা সমস্যা আছে। জানি তো, আমি একটা সমস্যার মধ্যে আছি। কি? ওই যে আপনাকে ভালোবেসে ফেলেছি। শাট আপ! শাট আপ! আপনি কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছেন। জানি, আমারও বাঁধ ভেঙে গেছে। কি? ভালোবাসা, ভালোবাসার বাঁধ। হোয়াট রাবিশ! আমি একজনকে খুঁজছি আর তাকে খুঁজে পাচ্ছি না। আমিও তো আপনাকে খুঁজছি, বললাম না আপনাকে। আমি আপনাকে খুঁজেছি অনেক, আর আমি পেয়েও গেছি। হ্যাঁ, পেয়েছি। শাট আপ! জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডিএস কলোনি গুড়িয়ে দিচ্ছি। যোগমায়ের স্বপ্ন ছিল না, গুড়িয়ে দিচ্ছি। যোগমায়ের স্বপ্ন যোগমায়াই গুড়িয়ে দিচ্ছে। আপনি ঠিক কি করতে চাইছেন বলুন তো? মানে আপনার ছকটা ঠিক বুঝতে পারছেন। আপনি কি ছক ফেলেছেন? ছক ফেলেছি যে চ্যাটার্জি গ্রুপের বউকে ডিএস কলোনির লোকই খুন করেছে। কি বলছেন কি? যোগমায়াকে ওরাই খুন করেছে, অন্তর্ঘাত হয়েছে। বস্তির মেয়ে চ্যাটার্জি গ্রুপে গিয়ে
ওখানে হাসপাতাল তৈরি করতে গেছিল, নিজেই উদ্বোধন করেছিল। সেদিনও গুলি চলেছিল, তারও এফআইআর হয়েছিল। শুধু সেই সূত্র ধরে লিগ্যাল মালিক আমি, আর আইনি মালিক যোগমায়া। ব্যাস, যোগমায়ার স্মরণেই তো হাসপাতালটা হবে, যোগমায়ার স্মরণে। গুঁড়িয়ে দেবে সবকিছু, সবকিছু গুঁড়িয়ে দেবে। ডিএস কলোনি উচ্ছেদের কাজ চলছে। এখানেই তৈরি হবে শহরের সব থেকে বড় হসপিটাল। চ্যাটার্জি গ্রুপের যোগমায়া চ্যাটার্জি, যে এই বস্তির মেয়ে, তাকে এই বস্তির লোকেরাই কেউ খুন করার চেষ্টা করেছে। সে নিখোঁজ, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তার স্বপ্ন পূরণ করবে চ্যাটার্জি গ্রুপ এবং গায়ত্রী রায়। তিনি বলেছেন তিনি জনগণের কল্যাণ করবেন এবং তাদের পাশে দাঁড়াবেন। হসপিটাল হবে এবং স্পেশাল ওয়ার্ড, যেটা গরিবদের জন্য সুচিকিৎসা ব্যবস্থা দেওয়া হবে। এই হসপিটালেই যোগমায়া চ্যাটার্জির স্মরণে একটা যোগমায়া ওয়ার্ড থাকবে, যেই ওয়ার্ডে গরিবদের চিকিৎসা করা হবে। তাই ডিএস কলোনির দখল চলছে আইনি তত্ত্বাবধানে এবং কোর্টের অর্ডার নিয়ে। আপনি তো কামাল করে দিয়েছেন গায়ত্রী দেবী, কোর্ট অর্ডার জোগাড় করে নিয়েছেন। এর জন্য বিশ্বেশ্বর বাবু আর মাখন বাবুর কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে হেল্প করেছেন। আজকের সন্ধ্যের মধ্যে ডিএস কলোনি গুড়িয়ে যাবে, এলাকা ফাঁকা হয়ে যাবে। কাল থেকে ওখানে বিল্ডিং তৈরি করুন, যোগমায়ার নামেই বস্তি উচ্ছেদ হলো। কাঁটা দিয়ে কাঁটা তুললাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার বলো তো? হ্যাঁ, তোমাদেরকে বললাম তাড়াতাড়ি আসতে, দেরি করলে কেন তোমরা? কি করবো বল, অফিস থেকে বেরোতে আজকে সত্যিই দেরি হয়ে গেছে। আর আমার ওর জন্য দেরি হয়েছে, ওই যে বলেছিল ওয়েট করো একসঙ্গে যাব। বৌদি তোমরা এসেছো, আমার যে কি আনন্দ হচ্ছে। আচ্ছা শীর্ষাদি কোথায়? আরে দেখ না, ওকে ফোন করে করেই তো পাচ্ছি না। কি জানি আবার বাপের বাড়ি চলে গেল কিনা কে জানে। অবশ্য আমাদের না বলেও যাবে না, তাই না বলো? আচ্ছা, আমি তো এর মধ্যে 7 কাজে ব্যস্ত ছিলাম, তোমরাও তোর বাড়ি গিয়ে একটু খোঁজ নিয়ে আসতে পারতে। বলো কি করে যাব শিমুল বল, অফিস থেকে তো সোজা এখানেই চলে এলাম। আর এখন তো আর আমি এ পাড়ায় থাকি না, বাপের বাড়িই তো চলে যাই। ফোনে ফোনে যেটুকু যা যোগাযোগ আছে। আমারই যাওয়া উচিত ছিল, কিন্তু আমি না আর গিয়ে উঠতে পারিনি, জানিস তো। আসলে ওর শাশুড়িও যা কটকট করে কথা বলে, কিরম একটা যেতে মানে ভাবলাম 7-5 ভেবে আর যাওয়া হলো না। দেখি আজকে একবার যাবে তো তুমি আমার সঙ্গে? তুই যাবি? হ্যাঁ যাবো, গিয়ে খোঁজ নিয়ে আসবো। কে জানে মেয়েটা শরীর খারাপ হলো কিনা, গিয়ে তো একবার দেখতে হবে। আরে বাবা, শরীর খারাপ হলে ফোন কেন সুইচ অফ রাখবে? সেটাই তো, কে জানি নাকি হুট করে কদিনের জন্য বাপের বাড়ি চলে গেল, কিছু বুঝতে পারছি না। এরকম হয় নাকি হুট করে বাপের বাড়ি চলে যাবে আমাদেরকে না বলে? ঠিক আছে, আমরা এই অনুষ্ঠানটা মিটে যাক না, তারপর একবার যাব। হ্যাঁ যাও যাও। ও কি কথা ও বৌমা, আহারে জানো তো তোমরা আমার মেয়ের ব্যাপারে শীর্ষা কত সাহায্যই না করলে। কতগুলো টাকা দেওয়া কম কথা বলো। অবশ্যই সে আমার বৌমার জন্যই হয়েছে। ও না বললেও টাকাটা তো আমাকে দিতেই হবে, তাই না? আর আমার কাছে তো টাকাটা আছে, তুমি বরং আজকেই টাকাটা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তাই হবে। বাবা সত্যি আমার মাথা থেকে আস্তে আস্তে টাকা বোঝাগুলো নেমে যাচ্ছে। কি শান্তি শান্তি। বাবা পুতুল দি তো একেবারে পাকা গিন্নি হয়ে উঠেছে দেখতে পাচ্ছি। ওই কিরে কে হয়েছে তো হাসছিস কেন? বেশি বেশ না শোনো, তুমি তো যাচ্ছ শ্বশুরবাড়িতে, তাই না? সংসার করে গিন্নি গুমানি হওয়া কত জ্বালা তুমিও বুঝতে পারবে। সবাইকে আমার মামা তো উনুন চন্দি নাকি? কি কথা, কি বললি কি বললি? জামাই আছে নইলে কিন্তু তোকে দেবো একটা বসি। উনুন চন্দি বলেছি। পুতুল, আমি না বারণ করেছি। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না আর।
ও কাকিমা যা করার একটু তাড়াতাড়ি করো না গো, এবার আমরা এখান থেকে আবার ওই শীর্ষার বাড়ি যাব। তোমরা এসেছো, আমার যে কি ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। বাড়িটা একেবারে আনন্দে ভরে উঠেছে। এতক্ষণ তো বুঝতেই পারছিলাম না আমার মেয়ের বিয়ে হচ্ছে, মন মরা হয়ে পড়েছিলাম, খুব ভালো লাগছে। আচ্ছা কাকিমা আমাকে একটা কথা বলুন তো, হ্যাঁ এখানে ও কি করছে, তুতুলের কি কাজ? মানে আমি তো কখনো দেখিনি বিয়ের কোণ এরকম ভাবে থাকে, এখানে তো আমরা কাজ করবো, ও কেন এসেছে? ঠিক তো বৌদি ভাই, আমি থাকবো না তো? মাই বলেছিল তুমি একা কাজ করছো তাই তোমাকে সাহায্য করতে। ঠিক আছে আমি চলে যাচ্ছি। শোন শোন শোন, তোকে খেপাচ্ছে, এটা ধরো। খেপাচ্ছে ওরা। আচ্ছা শোন, তোকে যে কথাটা আমি বলে দিলাম এটা কিন্তু আমার স্বার্থ আছে। ওই যে ওই মিষ্টিটা গোছাচ্ছিলি না, আমায় কিন্তু বেশি মিষ্টি দিতে হবে। বড়দা ভাই এটা এ ওদের জন্য। ঠিক আছে, আজকে না হয় আমি এও হয়ে গেলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যতদিন এই বাড়িতে আছি ততদিন আমি বাড়িতে এই সমস্ত জিনিস সহ্য করব না। আমি যতদূর জানি বাড়িটা তো আমার, নাকি? আচ্ছা ছোট বৌদি, আমরা সবাই আনন্দ করছি, তুমিও তো আমাদের সাথে আনন্দ করতে পারো। তোমার জীবনে কি আনন্দ নেই? আমার জীবনে কোনো আনন্দের অবকাশ রেখেছে তোর বড় বৌদি? আমার পিছনে হাত ধুয়ে উঠে পড়ে লেগেছে, আমার স্বামীকে জেলে পাঠিয়েছে, এখন আমাকেও জেলে পাঠানোর চেষ্টা করছে। বুঝতে পেরেছো তো? তাই বলছি এমন কোনো কাজ করো না, এমন কোনো অশান্তি পাকিও না যাতে তাড়াতাড়ি তোমায় জেলে যেতে হয়। দেখো জেলে তো তোমাকে যেতেই হবে, এই নিয়ে কোনো সংশয় নেই। না না ভয় দেখাচ্ছি না, যেটা হবে সেটাই বলছি, জেলে তুমি যাবেই, কিন্তু বলছি কটা দিন একটু কাটিয়ে যাও, বিয়ে বাড়ি হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, একটু আনন্দ করে তারপর যাও। চোখের সামনে অনেক মানুষকে বদলাতে দেখলাম, এই তুমি একটা মেয়ে যে বদলালে না। সত্যি তোমাকে কোনোদিন দেখে বুঝিনি তুমি এতটা খারাপ, এতটা অভদ্র, এতটা ডেঞ্জারাস একটা মেয়ে। তোমরা বেশি কথা বাড়িও না তো। আর তোমাকে তো তোমার বর বাড়ি থেকে তাড়িয়েই দিয়েছে। এত বছর তো সংসার করলে, টিকতে পারলে না কেন? শিমুল, ওই ডকুমেন্টস গুলো তোমার কাছে রাখা আছে তো? হ্যাঁ তীর্থদা, সমস্ত ডকুমেন্টই রাখা আছে। তারপরেও এরকম লাফালাফি করছে কেন? আমি যদি জমির কেসটা আবার খুঁচিয়ে তুলি তাহলে তো কোনো দিকেই পালাবার পথ পাবে না। একটা শুভ অনুষ্ঠানে একটা অঘটন ঘটিয়ে দিলে তো। তোমার জীবনে তো কিছু সুস্থভাবে ঘটেনি, তাই সবার জীবনটাকে এলোমেলো করে দিতে চাও। শোনো, শকুনের অভিশাপে না কখনো গরু মরে না। তুই একটাও কথা বলবি না? হ্যাঁ বিয়ে করছিস তো কর না, কিন্তু কতদিন তুই বর নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারিস সেটা আমিও দেখবো। পারবে গো, ঠিক পারবে। দেখো বাকি মেয়েরা আমরা যেমন আছি সবাই ঠিক সুন্দর করে সংসার করতে পারবে। তুমি আমাকে চ্যালেঞ্জ করেছিলে না প্রতীক্ষা, যে আমি শ্বশুর বাড়িতে সংসার করতে পারবো না? দেখতে পাচ্ছ কেমন বর, শাশুড়ি, ননদ, নন্দাই সবাইকে নিয়ে সংসার করছি, কিন্তু তোমাকে দেখো সংসার তো করতে পারলে না, স্বামীর সাথেও থাকতে পারলে না। কি আর করা যাবে বলো, তোমার কপাল। তবে হ্যাঁ, এ বাড়িতে আমি তোমাকে কিছুতেই থাকতে দেব না প্রতীক্ষা। বিশ্বাস করে একটা মেয়ে হয়ে ভেবেছিলাম তোমার পাশে থাকবো, না গো তুমি সেরকম মেয়ে নও, তুমি শুধরবে না। তোমার বিরুদ্ধে আরো অনেক অনেক অভিযোগ আছে, সব অভিযোগের কথা কিন্তু আমি এখনো বলিনি। আমি বলি কি তুমি চুপ করেই থাকো। তুমি সবাই মিলে আমাকে অপমান করছো। বেশ করছে, যাও এখান থেকে। আরে আরে কি হলো তোমার? পুতুল, পুতুল কি হয়েছে? তুমি এমন একটা মেয়ে পালায় পড়েছিলে স্যার? হ্যাঁ পুতুল, এইরকম একটা মেয়ের পাল্লায় পড়েছিলাম। দেখি, তারপর এই মেয়েটি আমার জীবনে এসেছে, যে আমাকে পবিত্রতা শিখিয়েছে, যে আমাকে বাঁচতে শিখিয়েছে। পুতুল, এই মেয়েটির জন্যই আমি পৃথিবীতে বেঁচে থাকার স্বপ্ন দেখি। ওই মেয়েটি আমার জীবনে না এলে এই মেয়েটিকে আমি চিনতে পারতাম কি করে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই দাঁড়াও, দিচ্ছি। কোথায় গেল?
এটা তো আমার ফেভারিট, বেস্ট বেস্ট। তুমি খাবে? আপনার পোস্তর বড়া এত ভালো লাগে? হ্যাঁ, আমার ফার্স্ট একদম তো পোস্ত বড়া পছন্দ ফার্স্টলি, সেকেন্ডলি আমার আলু পোস্ত, তারপর ঝিঙে পোস্ত, তারপর ডিম পোস্ত, তারপর পোস্ত বাটা। আপনি আমাকে পোস্ত যখন দেবেন আমি তখনই পোস্ত খেতে পারি। তোমার আমার কত মিল ভালো লোক। অফকোর্স, আমাদের সেম স্কুল, আমাদের ফেভারিট খাবার পোস্তর বড়া। আরো আছে, তুমিও গান গাও আমিও গাই, তুমিও বড় আমিও বড়, মাম্মাটা একটু ছেলে মানুষ। এই মাম্মাকে আমিও ভয় পাই তুমিও পাও। এই অনেক হয়েছে, এবার কি তুই ভালো লোককে খেতে দিবি না বকবকি করে যাবি? খা। এটা হলো লাউ ডাল, বড়া দিয়ে খান, ভালো লাগবে। লাউ? আপনি লাউটাও খান? মানে? মানে আমি ভেবেছিলাম আপনি লাউয়ের খোসাটা খান আর মাছের লাউটাকে ফেলে দেন। হে ভগবান, আচ্ছা আপনার বয়স কত? হ্যাঁ, মানে আপনার কি করে এটা মনে হলো যে আমি টাকা দিয়ে লাউ কিনে লাউয়ের খোসাটা খাবো আর লাউটা ফেলে দেবো? সরি, অ্যাকচুয়ালি আমি না পাউরুটির মাঝখানটাকে ধারটা ফেলে দিই, তাই ভাবছিলাম হয়তো আপনিও সেম খোসা খেয়ে লাউ। আমারও ভালো লাগে না ধারটা খেতে, কিন্তু ফেলে দিলে তো মাম্মা পিট্টি দেয়, তোমাকেও দেবে মনে হচ্ছে। মায়ের কাছে গল্প শুনতাম, ওপার বাংলার ছিন্নমূল মানুষদের এপার বাংলায় আসার পর দুটো ভাতের জন্য কত হাহাকার করতে হয়েছে। যা পেত তাই খেত, কিচ্ছু ছাড়ার কথা তো ভাবতই না। লাউ আলু পটল এসব তো খেতই, ওর সঙ্গে ওদের খোসা দিয়েও নানা সুন্দর সুন্দর পদ রান্না করতো। লাউয়ের খোসা ভাজা, আলু পটলের খোসা বাটা, কি যে সুস্বাদু সেগুলো, না খেলে ভাবতেই পারবেন না। ওই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা কি ওপার বাংলার? আমি অ্যাকচুয়ালি ওপার বাংলার, কিন্তু আমি তো আপনার মতো কিছুই জানি না ওখানকার ব্যাপারে। বলতে গেলে আমি সত্যি সত্যি ছিন্নমূল, নিজেদের কালচার অভ্যেস কিছুর সাথে ভালোভাবে পরিচয় হয়নি। আমিও তো ছিন্নমূল ঋক্দেব বাবু, প্রকৃত অর্থে ছিন্নমূল। এই যে এক মেয়ে, ও ছাড়া আমার কিচ্ছু নেই, কেউ নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাম্মাকে ঢুকিয়ে দেবো বড় ব্যাগে। যদি কোনোদিন আমার সত্যি পরিচয়টা আপনি জেনে যান, আমাকে কি খুব খারাপ ভাববেন মধ্যমণি? খুব রেগে যাবেন? আর মিহি আর ভালোবাসবেন আমাকে? মিথ্যাবাদী ভাববে না? চিন্তা করবেন না, আমি ওকে বোঝাচ্ছি। মিহি, মাম্মা বলছি, ভালো লোককে এখন যেতে দে। ভালো লোক চলে যাবে বলছে, তাহলে আমরা কখন যাবো মাম্মা? বলো না আমাদেরকে কখন নিয়ে যাবে, না বললে আমি তোমাকে যেতে দেবো না। মিহি সবসময় কিন্তু বায়না করে না, আমি বলেছি না ব্যাড ম্যানার্স। ভালো লোককে যেতে দাও প্লিজ, দেরি হয়ে যাচ্ছে।
মাম্মা। আমার লক্ষ্মী শোনা, কাঁদে না মা, চুপ কর। ভালো লোক কিছু না বলে কেন চলে গেল মাম্মা? আমাদের নিয়ে যাবে না? বলে না মাম্মা, বলো না। আমাকে তো বলেছিল নিয়ে যাবে, কেন নিয়ে গেল না মাম্মা? তুই তো সব বুঝিস। আমি তোকে মিথ্যে কথা বলে ভোলাতে চাই না মা। তোর ভালো লোক নতুন চাকরি নিয়ে শিলিগুড়িতে চলে যাচ্ছে রে, অনেক দূর সেটা। আমাদের পক্ষে তো সেখানে যাওয়া পসিবল না, তাই না? এই দেখ, আমার অফিস আছে, তোর স্কুল আছে, এরাজ দিদুর সবাই তো আছে না মা। তাহলে আমি ভালো লোকের সাথে কি করে দেখা করব? আর হয়তো ভালো লোকের সাথে কোনোদিনও দেখা হবে না। তোমাকে এই সত্যিটা মেনে নিতেই হবে মাম্মা। তোমার পাপার সাথে যেমন আর দেখা হবে না, তেমন ভালো লোকের সাথেও হয়তো আর কোনোদিনও দেখা হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এরা এত নিষ্ঠুর, মন্দার স্যারকে কি অবস্থায় রেখেছে কে জানে। আমার স্বামীর কোনো ক্ষতি তুমি হতে দিও না মহেশ্বর, ওনাকে রক্ষা করো, রক্ষা করো ওনাকে। আপনি কেন এসেছেন এখানে? স্যার, আপনি কেন এসেছেন? আপনাকে বেঁধে রেখেছে, আপনার খুব লেগেছে না? আমি খুলে দিচ্ছি। কেন এলেন আপনি এখান থেকে? এখান থেকে চলে যান শ্যামলী, শ্যামলী আপনি চলে যান। এই ফোনের সাজে তোকে এত সুন্দর লাগে না, মানে মন্দারের চোখই ফেরাতে পারে। এত ভালো লাগে, এত ভালো লাগে, কি বলবো। কিন্তু এইগুলো না করিস না, বুঝলি তো? কি বলতো, আজকে এটা ভালো দিন, হ্যাঁ, আমাদের বিয়ে, তাই এই বড় পুরুষের সাথে এই জিনিসগুলো করিস। মন্দার শোন, তুই বলেছিলি এটা তোর আর আমার ব্যাপার। আমাকে কোন এসেছে তুই এখানে আসতে বলেছিলিস, আমি এসে গেছি। এবার স্যারকে ছেড়ে দে। দেবো তো, ছেড়ে দেবো, কিন্তু বললাম না আজকে শুভ দিন, একটা অতিথিকে না খাইয়ে ছাড়া যায় কখনো? না তুই বল, ভালো লাগে না? এই উল্টে কি একটা কথা আছে না, অতিথি দেবো বাবা, তাই না? তাই ওনার সামনে আগে আমরা বিয়ে করব, তারপর উনি আমাদের বিয়ে ভোজ খাবেন, তারপরে পাঞ্চে বেঁধে যাবে বাড়ি চলে যাবে। ছেড়ে দেবো, বুঝলি? তুই এদিকে দেখ, এদিকে তুই। এটা কথা ছিল না মন্দার, এটা কথা ছিল না। তুই আমাকে বলেছিলি আমি এখানে আসলে তুই স্যারকে ছেড়ে দিবি। স্যারের বাড়ির সবাই স্যারের জন্য অপেক্ষা করছে। স্যারকে এক্ষুনি ছেড়ে দে মন্দার, এই মুহূর্তে স্যারকে ছেড়ে দে মন্দার। শ্যামলী, বাড়াবাড়ি করিস না, ঠিক আছে? মাথাটা না গরম হয়ে যাচ্ছে। এই তোদের এই প্রেম প্রীতি আমি সহ্য করতে পারছি না, বুঝতে পেরেছিস কি বলছি আমি? হ্যাঁ, আজকে তোর আমার বিয়ে, কি করছিস সব তুই পরপুরুষের সাথে? সব করিস না, আয় বিয়েটা করে নি। এই পুরোই মন্দ পড়। মন্দার, শ্যামলী বিয়েটা আপনি করবেন না, এই বিয়েটা আপনি করবেন না। ও কিচ্ছু করতে পারবে না, ও খুব ভালো করে জানে ও যদি আমার গায়ে একটা আঁচও আনে কলকাতা পুলিশ ওকে যেখান থেকে পারবে তুলে আনবে, ওর সমস্ত ডনগিরি ঘুচিয়ে দেবে। আপনি তো ভয় পাবেন না শ্যামলী, আপনি চলে যান, আপনি চলে যান, আপনি এখান থেকে চলে যান শ্যামলী, প্লিজ চলে যান। আমি পালাতে পারবো না স্যার, আমি জানি না পুলিশ মন্ত্রী আমলা ওর কি করবে, আমি জানতেও চাই না। আমি শুধু এতটুকু জানি স্যার, আপনার গায়ে একটা আঁচড় লাগলে না আমি মরে যাব, আমি বাঁচবো না স্যার। স্যার স্যার আমি বলছি কি, আপনি বাড়ি ফিরে যান স্যার, বাড়িতে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ স্যার, আপনার বোনেরা, আপনার ভাইয়েরা, ম্যাডাম, বড়বাবু, দাদুরা, ঠাম্মি সবাই অপেক্ষা করছে। আমার কথা ভাববেন না স্যার, আপনি বাড়ি ফিরে যান, আমি বলছি স্যার বাড়ি ফিরে যান আপনি। মন্দার, মন্দার ওনাকে ছেড়ে দে, মন্দার স্যারকে ছেড়ে দে। ছাড়বো না, ছাড়বো না, আগে ওর সামনে আমি তোকে বিয়ে করব, তোর স্মৃতিতে সিঁদুর পড়াবো, তারপর ভেবে দেখা যাবে ওকে ছাড়বো কি ছাড়বো না।
অনেকক্ষণ ধরে সহ্য করছি। চল চল, বিয়েটা হবে এখন, চল। মন্দার, শ্যামলী, বিয়েটা আপনি করবেন না শ্যামলী। শ্যামলী, আমি আপনাকে বলছি, আপনাকে ফায়ার করতে পারবে না, ও আপনাকে ফায়ার করবে না। বিয়েটা হয়ে যাবার পরেও যদি মন্দার স্যারকে না ছাড়ে, না না না, সেটা হতে দেওয়া যাবে না, কিছুতেই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনেক হয়েছে, চল শ্যামলী, চল বিয়েটা করে নি। হ্যাঁ লক্ষ্মী মেয়ে, আয়। শ্যামলী, শ্যামলী, বিয়েটা আপনি করবেন না শ্যামলী। আমার জন্য নিজের এত বড় সর্বনাশ করবেন না শ্যামলী, প্লিজ প্লিজ প্লিজ, আই বেগ অফ ইউ, প্লিজ। মন্দার, না, বিয়েটা করবেন না শ্যামলী। বস শ্যামলী, করবেন না বিয়েটা শ্যামলী। শ্যামলী। ওম প্রজাপতি ঋষি গায়ত্রী চন্দ্র ছেড়ে দে মন্দার, আমি বলছি ছেড়ে দে, ছেড়ে দে ওকে, ছেড়ে দে, ছেড়ে দে। যা হবে হবে, তোকে আমি শেষ করে দেবো এখনই। না, সর সর এখান থেকে, সরে যা। খালি শেষ করে দেবো, শেষ করে দেবো, খালি তার হুমকি না। চুপ স্যার, একদম চুপ, আর বাধা দেবেন না আপনি আমাকে। এই বিয়েটা হবে স্যার, এই বিয়েটা হতেই হবে স্যার, আমায় ক্ষমা করবেন স্যার। এই বিয়েটা তো হতেই হবে স্যার, আমি কথা দিয়ে এসেছি আপনার বাড়িতে, আপনাকে সুস্থভাবে বাড়িতে আমি ফিরিয়ে দেবো, কথা দিয়ে এসেছি। আপনি না করবেন না স্যার। স্যার, আপনার কথা, আপনার আমার কথা ভাবতে হবে না, আপনার নিজের কথা ভাবতে হবে না। আপনি একবার জোড়া বাড়ির প্রত্যেকটা মানুষের কথা ভাবুন। আপনাকে এই মত্তার মেরে ফেলবে, বাড়ির প্রত্যেকটা মানুষকে মেরে ফেলবে। ও হিংস্র স্যার, ওর মধ্যে কোনো মনুষ্যত্ব নেই, ও মানুষ নয়। আমি তাই বলতে, চুপ, একদম চুপ। স্যার, স্যার বাধা দেবেন না স্যার, এই বিয়েটা হতেই হবে, এই বিয়েটা হতে হবে স্যার, আপনি এরকম করবেন না। মন্দার, চল, বিয়ে করবি তো? এখানে দাঁড়িয়ে কি নাটক করছিস? চল চল চল। প্লিজ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি। নিন, এবার সিঁদুরটা পরিয়ে দিন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার সঙ্গে তো আপনার প্রেমিকারও থাকার কথা ছিল। হ্যাঁ, সেরকমই কথা ছিল, কিন্তু আজকে আমার রেডি হতে একটু দেরি হয়ে গেছিল, বেরোতে দেরি হয়ে গেছিল, আর তারও সাজগোজ করে বেরোতে একটু দেরি হতো। তাই আমি তাকে বললাম যে আজকে তুমি একা একটা ক্যাব বুক করে চলে এসো। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, আমার আসতে অসুবিধা কেন হবে?
বাসে ট্রামেও যাতায়াত করা তো আমার অভ্যেস আছে। ও হ্যাঁ, এটা আপনাদের জন্য। অপূর্ব মানে? ফ্লাওয়ার বুকে, এটা অপূর্ব। আচ্ছা, তুমি আমাকে এখানে স্যার স্যার করে ডাকছো কেন? না মানে তুমি তোমার বন্ধু। ওকে, নাম ধরে ডাকার অভ্যেসটা এখনো করে উঠতে পারোনি। যে বন্ধুত্বটা অফিসের গণ্ডিতেই শুরু আর শেষ, সেই রকম বন্ধুত্বে বসের নাম ধরে ডেকে আমি আর দুঃসাহস দেখাতে চাই না। প্রায় তুমি আমাদের বন্ধুত্বটা এই অফিসের গণ্ডির বাইরে কোনোদিনও যেতে দিয়েছো? আপনি আমার বস, আর এটাই আলটিমেট সত্যি। আর সত্যি বলতে বন্ধুত্ব স্বীকার না করলে আমি এখানে আসতাম না আজকে। সম্বোধনটা বরং ফর্মালি থাক। আর অফিসের এত লোকের মাঝখানে আপনাকে আপনার নাম ধরে ডাকতে আমারও একটু অস্বস্তি হবে। তোমার কথার জবাব দেওয়ার আগে, এখানে সবাই চলে আসার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। বলুন। You're looking fabulous. তোমাকে আজ এত সুন্দর লাগছে দেখতে, আমি জাস্ট চোখ সরাতে পারছি না। স্যার, আমার মনে হয় আপনার এই ধরনের কথাবার্তা আমাকে বলাটা একদমই শোভনীয় হচ্ছে না। আজকে আপনার জীবনের এত গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট, এখন আপনার শুধুমাত্র আপনার হবু বউয়ের দিকেই তাকানো উচিত। অন্য কারোর প্রশংসা করাটা ঠিক নয় স্যার। কেন? এতে খারাপ কি আছে? রাই, বন্ধুত্বের মধ্যে এতটুকু স্বচ্ছতা থাকাটাই স্বাভাবিক, তাই না? তাছাড়া সত্যির কোনো শোভন অশোভন হয় না। আজকে সত্যি খুব সুন্দর লাগছে দেখতে, এটা আমি বললেই দোষ? আমি এটা মানতে পারলাম না। বিশ্বাস করো, যদি সত্যি উপায় থাকতো তাহলে আমি আমার সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয়বার ভাবতাম। আপনাদের ছেলেদের না এটাই একটা সমস্যা, বাইরের চমকটা এত বেশি ইনফ্লুয়েন্স করে ফেলে আপনাদের। দেখেছেন, আপনার একটা কথা মনে হলো, আপনি কি সুন্দর অকপটে কথাটা বলে দিলেন, অথচ একবারও আপনার মাথায় এই কথাটা এলো না যে আমাকে এই মুহূর্তে এই কথাগুলো বলা মানে আপনার হবু বউকে তার অনুপস্থিতিতে কতটা অপমান করা হলো। সত্যি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা এখানে? তোমাদের তো সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, আমরা তো সিনেমাতেই যাচ্ছিলাম। টিকিট কাউন্টারে প্রায় টিকিটও কেটে ফেলেছিলাম, তখন অনির্বাণদার ফোন বললো তোমরা প্লিজ এখানে চলে এসো, রাইও আছে আর তোমরা সকলেও চলে এসো। আমি চাই আমার জীবনের এত দারুণ একটা মুহূর্তে তোমরাও থাকো, তাই চলে এলাম। এক মিনিট, কি বললি তুই ওনাকে? অনিদা? তুই চিনিস ওনাকে? আর তোর নাম্বার কি? আরে না না, অনির্বাণ নামটা তো খুব বড়, তাই অনিধা করে বললো আর কি। আর তুমি তো তোমার বোনকে চেনোই, এক মুহূর্তে সবাইকে আপন করে নেয়। ও তাহলে তো তোমার আমার খুব জমবে। হ্যাঁ স্রোত, হাই, আমি শর্মি, আর ও হচ্ছে মন্দার। আমি কুট্টিদার বোন, আর ও আমার হাজবেন্ড। এক মিনিট স্যার, আপনি ওকে ফোন করে ডেকেছেন মানে? ওর ফোন নাম্বার আপনি কি করে জানলেন? অফিসে ডকুমেন্টে আছে অল্টারনেট নাম্বার তোমাকে কন্ট্যাক্ট করার। ও, আপনি তো আমাকে বলে দিলে আমিই ডেকে দিতে পারতাম। আসলে উনি হঠাৎ করে ঠিক করেছেন বলে বোধহয়, তাই না? আপনারা বসুন না। এই রাই, তুমি এরকম জেরা করা মুডে কেন আছো বলো তো? এছাড়া কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? বসুন বসুন। এই রাই, তুমিও বসো। না না,
আমার বসলে চলবে না, আমি 9টার মধ্যে বাড়ি ঢুকবো বলেই এসেছি, আমাকে এক্ষুনি বেরোতে হবে। রাই দেখো, আমি বলছি যে মানে এতক্ষণ যখন ওয়েট করলে তাহলে আরেকটু সময় ওয়েট করে যাও, চলে আসবে তার মধ্যে। হ্যাঁ চলো চলো, আসুন আসুন প্লিজ। অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন, একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে। ফার্স্ট অফ অল আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার জীবনে এরকম একটা বিশেষ দিনে তোমরা সবাই এসেছো, তার জন্য থ্যাঙ্কস আ লট। তোমরা সবাই আমার খুব কাছের, আমার খুব আপন। এই কলকাতাতে আমার ফ্যামিলি বলতে কিন্তু আর কেউ নেই, শুধু তোমরাই। আজকে এখানে তোমাদেরকে ডাকার পেছনে একটা বিশেষ কারণ আছে। আমি অ্যাকচুয়ালি একটা আমার মনের কথা শেয়ার করতে চাই, তোমাদের সকলকে জানাতে চাই। আমি ঠিক করেছি আজ আমি একজনকে আমার জীবনের সঙ্গে যোগ করব, যে মানুষটা আমার জীবনের সব থেকে প্রিয়, যাকে ছাড়া আমি এই জীবনটা আর বাঁচতে চাই না। কিন্তু সে তো এখনো আসেনি, তার না আসা অব্দি এই কথাগুলো না বলাই ভালো। আপনার মুখে এই কথাগুলো শুনতে তার ভালো লাগবে। তার ভালো লাগবে, কিন্তু সে তো আসেনি, আর হয়তো কেউ আসবেও না। কিন্তু তার জন্য কি আমার জীবনের গতি বদলাবে? তা তো হতে পারে না। তবে আজ কারোর বাঁধনে তো প্রাণকে বাধা পড়তেই হবে। Will you marry me? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পায়ে পড়ছি, আমাকে প্লিজ ছেড়ে দাও না গো, আমি বাড়িতে যাবো। এখানে চামড়ার দাম ধরা হয়, চোখের জলের নয়, বুঝেছিস? ওই টাকা তোকে দিয়ে সুদে আসলে উসুল করাতে না পারলে আমার এই কোঠা চলবে কি করে বলতো? অর্ণব সত্যি আমাকে একেবারে বিক্রি করে দিল। এটা কে রে? অবিশ্বাস করছে রোজিকে? তবে শোন, অজ্ঞান হয়ে আছে। বউয়ের কত দাম রেখেছেন সরকার বাবু? 5 লাখ। তোমার সাথে সম্পর্কটা এইভাবে শেষ হবে সেটা আমি কিন্তু কোনোদিন ভাবিনি। কিন্তু কি করব বলো, তুমি তো আর কোনো পথ খোলা রাখলে না আমার জন্য। গুড বাই বর্ষা। অফিসার, আমি না পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছি, আমার মাথায় কিছু ঢুকছে না। দেখুন, আপনি ভেবেচিন্তে বলুন, উনি কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন আর কোন পোশাক পরে? 12:40। আপনি তখন কোথায় ছিলেন? আমরা বাড়িতেই ছিলাম সবাই। তা উনি যখন বেরোচ্ছিলেন আপনারা কেউ জিজ্ঞেস করলেন না উনি কোথায় যাচ্ছেন? না, মানে আর ওরকম জিজ্ঞেস কিছু করা হয়নি। মানে এদিক ওদিক বেরোতো বর্ষা, এদিক ওদিক বেরোতো, আর আমরা কখনোই ওরকম ভাবে জাজ করতাম না কোথায় যাচ্ছে কি না যাচ্ছে। ওই দাড়িওয়ালা কোলাভ্যানটাকে দেখেছিস? এখন পুলিশের সামনে বর্ষার জন্য কেমন দরদ উঠলে উঠছে। এরা সবাই বলছে বটে সবকিছু ঠিক ছিল, কিছু হয়নি, কিন্তু আমার মন যে সেটা বলছে না যোগ্য দাদা। কিছু একটা ক্লু দাও যোগ্য দাদা।
দেখুন ম্যাডাম, অনেকক্ষণ হয়ে গেছে, আমার বোনটার কোনো খবর পাওয়া যাচ্ছে না, আমাদের খুব টেনশন হচ্ছে। আপনি প্লিজ পজিটিভলি ব্যাপারটা দেখুন। আর ও তো এভাবে বাড়ি থেকে না বলে বেরিয়ে যাওয়ার মেয়ে নয়, ও ভীষণ রেসপন্সিবল। ঠিক আছে, আমরা মিসিং ডায়েরি লিখে নিলাম, আমাদের তরফে যা যা করণীয় আমরা সবকিছু করছি। আর তার মধ্যে যদি উনি ফিরে আসেন প্লিজ আমাদের ইনফর্ম করবেন, আর অন্য কোনো খবর পেলে আমাদের জানিয়ে দেবেন। ম্যাডাম প্লিজ যা করার একটু তাড়াতাড়ি করুন, আমাদের বাড়িতে সবাই খুব ভেঙে পড়েছে। ও একমাত্র মেয়ে আমাদের বাড়ির, ও কোথায় আছে কি অবস্থায় আছে কোনো খবর পাচ্ছি না আমরা, প্লিজ একটু তাড়াতাড়ি করুন। সৃজন, আপনি প্লিজ একটু শক্ত হন, এতটা ভেঙে পড়বেন না, যোগ্য দাদার উপরে ভরসা রাখুন। আচ্ছা অফিসার, এখন তো ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই, তাই না? তাহলে আমরা আসি। আসি, চলো মা। 1 মিনিট অর্ণব, বর্ষার ফোনটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি ভালো করে মনে করে দেখুন, আমরা যখন প্রথমবার বর্ষার খোঁজ করতে ওনাদের বাড়ি গেলাম, উনি কিন্তু আমাকে বললেন যে ওনারা সবাই নাকি তখন ঘুমোচ্ছিলেন। আসলে না, এসি চালিয়ে ঘুমালে না কিছু কানে যায় না। কিন্তু আমি ভালো করে লক্ষ্য করে দেখেছি, উনি কিন্তু হাঁপাচ্ছিলেন, ওনার কপালে ঘাম ফুটে উঠছিল। আর উনি কিন্তু বারবার করে তাড়া করছিলেন দরজাটা বন্ধ করার জন্য। আমরা ওখান থেকে যেতে না যেতেই উনি দুম করে দরজাটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আপনি একটু ভালো করে ভেবে দেখুন, উনি কিন্তু আমাদেরকে বলেছিলেন ওনারা নাকি এসি চালিয়ে ঘুমোচ্ছেন, তাহলে ওইভাবে অর্ণবাবু ঘেমে গেলেন কি করে? এক্স্যাক্টলি। হে ভগবান, এসব তো আমি কিছুই খেয়াল করিনি। তার মানে অর্ণব প্রথম থেকে আমাদের মিথ্যে বলছে, মিসগাইড করছে। আমার তো সেরকমটাই মনে হচ্ছে। এই সমস্ত আচরণ দেখে তো এটাই মনে হচ্ছে যে উনি আমাদের থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছে। আমি না প্রথমে এত কিছু খেয়াল করিনি, আমি খেয়াল করলাম তখন যখন উনি আজকে অফিসারের সামনে বললেন যে বর্ষা বাড়ি থেকে ঠিক 12:40 বেরিয়েছে। উনি কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন? 12:40। কারণ উনি তো বারবার করে একই কথা বলছেন না যে বর্ষা এরকমই খামখেয়ালি, যখন তখন ফোন রেখে বাড়ি থেকে বেরিয়ে যায়, ফোনটা ক্যারি করে না, বলেও যায় না। তাহলে উনি এক্স্যাক্টলি 12:40 বর্ষা বেরিয়েছে এটা কি করে বললেন? মানে উনি তো আন্দাজ করে বললেন না যে 12:15 বেরিয়েছে বা 12:15 বেরিয়েছে বা 12:30 বেরিয়েছে। উনি এক্স্যাক্টলি টাইমটা কি করে বললেন? আর তারপর থেকে এই পয়েন্টগুলো আমার মাথায় আসছে। ঠিক না, আপনি একদম ঠিক বলছেন। আর ওই পুলিশের পয়েন্টটাও আমাকে ভাবাচ্ছে, জানেন তো। দেখুন, ওরা বলছে যে ওদের সঙ্গে বর্ষার কোনো ঝামেলা হয়নি, কোনো রাগারাগি হয়নি। তাহলে বর্ষা ফোন রেখে কোথায় বেরিয়ে গেল সেটা অর্ণব একবারও জিজ্ঞেস করবে না? সেটাই তো সৃজন, এই সবকটা পয়েন্ট মিলিয়ে তো আমার সন্দেহটা হচ্ছে, খটকাটা লাগছে। আমার কি মনে হয় জানেন, হয়তো অর্ণববাবু সবার সামনে আমাদেরকে সত্যিটা বলতে পারছে না। হয়তো ওদের মধ্যে এমন একটা কিছু হয়েছে যেটা আমরা দুজনে যদি জিজ্ঞাসা করি আলাদা করে, উনি হয়তো ফ্রিলি বলতে পারবেন আমাদের। না 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 না, আমি আর ওয়েট করতে পারছি না। আমি এখনো অবধি আমার বোনটার কোনো খবর পাইনি, কিচ্ছু না। আর ওয়েট করা যাবে না, আপনি বাইকে আসুন, উঠুন। ওদের কোনোদিনও ভালো হবে না। ইচ্ছে করছে মেয়েটাকে ধরে দিই। অর্ণব, ওর হাত থেকে আগে ওর ফোনটা নে। না 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 না, যা এখন ঘরে ঢুকিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে দে, তালা দিয়ে দে। 2 দিন ঘরে বন্দি থাকবে, সমস্ত চোটপাট বেরিয়ে যাবে। নিয়ে যা। দাদা আমার লাগছে, উঠলে উঠছে না ওদের জন্য। পুলিশ এসেছে। দাঁড়া, আমি দেখছি। বর্ষার দাদা বৌদি এসেছে।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি কখনো ভাববেন না তো যে আমি দিভাইয়ের জন্য বেশি চিন্তা করি? এতটা না হলেও হতো। আমি কোনোদিনও তোমাকে এতটাও ভুল বুঝবো না ফুলকি। আমি তো তোমাকে চিনি, অনেক কিছু করেছো তুমি আমার জন্য। তোমাকে চিনতে আমার আর বাকি নেই ফুলকি। নাও চেনে তোমাকে খুব ভালো করে। আসলে আসলে চিঠিমণি মাঝে মাঝে এমন কাণ্ড করে না, সেই জন্য মাও আমার অনেক কথা শুনেছে মা আমার জন্য। এখন তোমাকে নিয়ে বলছে জেঠিমণি, তাই মা সহ্য করতে পারেনি। বুঝলে তো, তুমি কষ্ট পেও না, তোমাকে মা ওইভাবে বলতে চাইনি। কষ্ট পেও না। একমাত্র স্যার আমাকে এইভাবে সামলান, আর কেউ এইভাবে বোঝে না আমাকে। মা কালী, মাকে যেন আমার জন্য আর কথা শুনতে না হয়। কিন্তু দিভাই কি অবস্থায় আছে সেটাও তো জানা দরকার। স্যার, একটা কথা বলবো? দিদির খবর নিতে যেতে চাও তাই তো? ফুলকি, দিদি ভালো থাকবে। এমনিতেও কি দিদির সাহায্য করতে পারছো তুমি? ছেড়ে দাও অন্তত মায়ের জন্য। স্যার, আমি যাব না, কিন্তু মা আপনাকে তো যেতে বারণ করেনি। বিশ্বাস করুন, আমার খুব ভয় করছে। আমার ডান চোখের পাতা নাচছে। একবার গিয়ে দিভাইকে দেখে আসুন না স্যার। একটা ফোন করি, দাঁড়াও। ফোন ধরছে না কেন? দেখছেন তো স্যার, একবার যান না, একবার গিয়ে দেখে আসুন না দিভাইকে। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, অস্থির হও না, যাচ্ছি। মা কালী, দিভাইকে ভালো রেখো। একবার যদি দিভাইকে চোখের দেখা দেখতে পেতাম খুব ভালো হতো। আচ্ছা, আমাকে তো বাড়ির ভেতরে ঢুকতে বারণ করেছে, বাড়ির বাইরে দাঁড়াতে বারণ করেনি। জয় মা কালী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। লুচি আলু ভাজা খাবো, 15 মিনিটের মতো লাগবে, করে নিয়ে এসো। 15 মিনিট? ও বাড়িতে তো দেওয়া হয়েছিল। খেলাম ও বাড়িতে লুচি তরকারি আমি খেলাম? খাইনি তো, বললাম তো ওই বাড়িতে খাবো না, নিজের বাড়িতে খাবো। যেটা বলেছি সেটা করবে। 15 মিনিটের মধ্যে আমার টেবিলে লুচি আর আলু ভাজা যেন চলে আসে, বুঝতে পেরেছো? যাও। হাতে কি এটা? মাছ। মাছ পারো দিল দেখি। ওই বাড়ির কোনো খাবার আমি খাবো না, এটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও, বুঝতে পেরেছো? 15 মিনিটে 1 মিনিট যেন বেশি না হয় আমার টেবিলে লুচি আর আলু ভাজা থাকবে, বুঝতে পারলে? এইভাবে তোমার হবে না। আমি স্টপার চালু করছি। Your time starts now. Go. Go! হে ভগবান, রুদ্রকে তো রীতিমতো অস্বাভাবিক লাগছে। কি হবে? রুদ্র, এই যে খাবার, এসো এসো।
পড়াশোনা শিখেছো ছোটবেলায়? ছোটবেলায় পড়াশোনা শিখেছো? এসো এসো এসো। কতক্ষণ হয়েছে? এতক্ষণে 15 মিনিট হলো তোমার? হ্যাঁ, 45 মিনিটে ময়দা মাখলাম। ময়দা মাখলে? আলু কাটলাম। আলু কাটলে? লুচি বেললাম। লুচি বেললে? ভাজলাম। ভাজলে? আমার সত্যি কথা বলতে হাত পা খুব কাঁপছে তো। ও, হাত পা খুব কাঁপছে। ভগবান, হাত পা কাঁপছিল নাকি হাতটা ফোনের কাছে চলে গেছিল? বলা হলো ফুলকিকে সব ফোন করে, নাকি রোহিতকে কেঁদে কেঁদে বলা হলো রুদ্র না এসে থেকে অত্যাচার শুরু করেছে? সত্যিটা বলো লাবু, কি করেছো? কাকে ফোন করেছিলে? কি বলছো বলো তো তুমি? দেখো, আমি মানছি তুমি আমাকে বলেছিলে বাবাকে ফোন করে বলতে। সে তো বলেছিলাম, আমি বলিনি। কারণ আমার মনে হয়েছিল তুমি হয়তো, আমি হয়তো অপরাধী, তাই না? কি করেছো তুমি এতক্ষণ ধরে আমি দেখবো। দাঁড়াও, আলু কোথায়? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে তাকিয়ে থাকো, তাকিয়ে থাকো, এখানে তাকিয়ে থাকো। কোথায় আলু? পিলার কই? পিলার? চুপ চুপ চুপ, কথা বলো না তো। কতক্ষণ লাগে রান্না করতে আমি দেখবো। নাটক হচ্ছে আমার সাথে, নাটক। হ্যাঁ, ফোন করে ও নাটক করছে, নাটক নাটক ঘোচাচ্ছি। দিদি, এই দিদি, গেল কোথায় সব? লুচি আলু ভাজা কত টাইম লাগে? হ্যাঁ, সব ষড়যন্ত্র করবে আবার এগেস্টে, আমি জানি না। কতক্ষণ লেগেছে? কতক্ষণ লেগেছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সঞ্জয় আর করুণা কাকিমা, তোমরা কি রান্না আমরা আজ বানাচ্ছি হচ্ছে পর্দা চিকেন পোলাও। আজ আমরা বানাবো হচ্ছে কুসুম পোলাও। প্রথমে শুরু করুক সঞ্জয় আর করুণা কাকিমা। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। এটাতে কিন্তু আমরা গোটা রসুন দিচ্ছি, আর গোটা পেঁয়াজ, গোটা রসুন, মৌরি, একটু নুন। এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা বয়েল হতে দিলাম, এবার কিছুক্ষণ লাগবে চিকেনটা বয়েল হওয়ার জন্য। দেন তারপরে চিকেনটা আমরা ফ্রাইতে যাব। এবার চিকেন ফ্রাই হবে আমাদের। গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, জিরে, বড় এলাচ। এবারে পেঁয়াজ কুচি। সেদ্ধ করা চিকেনটা এবার ভাজা পেঁয়াজের মধ্যে দেওয়া হচ্ছে। আমি যে রসুন ঝুল গোটা দিয়েছিলাম, এই দুটো রসুন কিন্তু এখন দেব না, এটা জাস্ট একটু পরে দেব। এবার রসুনটা আমি দেখাচ্ছি কি করব। রসুনটা এরকম করে দিয়ে দেবো। এবার চিকেনটা ভাজা হচ্ছে। এবার তুমি দেবে আমাকে একটু দই দাও। ফুড কালারিংটা হালকা করে জল দিয়ে গুলে নেওয়া হচ্ছে। এবার না আমি রাইসটা দিয়ে দেবো। আমাদের রাইস অলমোস্ট ডান। ওকে, ওপর থেকে ধনে পাতা আর পুদিনা পাতাও অ্যাড হয়ে গেল। অর্গানিক ফুড কালার, এটা বেরেস্তা মানে ভাজা ভাজা পেঁয়াজ, ঘি অ্যাড করা হচ্ছে। হালকা করে মিক্স করে নেওয়া হচ্ছে। এবার হালকা একটু পুদিনা পাতা, একটু ধনে পাতা, বেরেস্তা। ধুতির কুচি। একদম ঠিক ধরেছি। এবার এটাকে আমরা আঁচে বসিয়ে দেবো। একটা সাইড হয়ে গেলে দেন আমরা কি করব, এটাকে উল্টে ফ্লিপ করে দিয়ে বোথ সাইড একদম পুরো একদম পারফেক্টলি হয়ে যাবে। यस, क्या बात है। यस, वाह वाह, क्या बात है। তৈরি হয়ে গেছে চিকেন পর্দা পোলাও। তাহলে কুসুম পোলাওয়ের সময় শুরু হচ্ছে এখন। ময়দা জলটা একটু আচ্ছা গুলে নিচ্ছে। কাশ্মীরি লাল মির্চ একটু এর মধ্যে দিল। কুসুমটাই ময়দার মধ্যে দিলাম। আচ্ছা, ডিমের কুসুম এই ব্যাটারটার মধ্যে ডিপ করা হচ্ছে এবারে। আচ্ছা, এবারে একটা ফ্রেশ কড়াইতে ঘি অ্যাড করা হবে। দারচিনি দিলাম, লবঙ্গ লবঙ্গ আর থেতো করা এলাচ, আর থেতো করা এলাচ, ওটা গরম মশলা। এবার জিরে আর মরিচ দেওয়া হবে, শাহ জিরে। আদা বাটা দিলাম আর একটু ঘি দিলাম। আগে সিদ্ধ করে রাখা হয়েছিল,
ভাতটাকে এর মধ্যে দিয়ে দিই। চিনি দেওয়া হচ্ছে এবার। এইবারে চিনি অ্যাড করা হচ্ছে। ভাজা কুসুমগুলো এবার ভাতের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। কি অ্যাড করলেন এটা? এটা বেরেস্তা অ্যাড করা হলো। ও আচ্ছা, ওকে, বেরেস্তা অ্যাড করা হলো একটু। এবার প্লেটিং করার জন্য বলে প্রথমে রাইসগুলো নিয়ে নেওয়া হচ্ছে। কোরানো ডিমের সাদা অংশ রেডি রেডি, তাহলে কুসুম পোলাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ইন্দ্র, ইন্দ্র ওঠো। ঘুমোতে দাও না। আরে কতক্ষণ ঘুমোবে তুমি? আজ বাবার সঙ্গে লাঠি নিয়ে যাবে না নাকি? উনি উঠে গেছেন, এবার ওঠো। তুমি তো জানো যে বাবা আমার উপর কতটা রেগে আছেন। যদি লাঠি নিয়ে যাই তাহলে ওই লাঠি দিয়ে আমাকে মারবে। সে যাই হয়ে যাক, যেতে তো তোমাকে হবেই। চলো ওঠো, ওঠো। আরে তুমিও না পারো বটে। এতদিন ধরে আমাকে রাগাতে যে তোমার বাবা রাস্তা আটকে পুজো করেন, আর এখন তুমি নিজেই পাঠাচ্ছ। হ্যাঁ, আগে বলতাম কারণ আমার অদ্ভুত লাগতো, কিন্তু সবার তো পূজা করার নিজস্ব ধরন আছে। আমি কে বলো ওদের আটকানোর? আচ্ছা এবার যাও, নাহলে জানো তো সবাই কি বলবে, যে তুমি বউয়ের গোলাম হয়ে গেছো। যাও এবার। ঠিক আছে বাবা, যাচ্ছি, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা শোনো, আজ এই বাড়িতে আমার প্রথম শুক্রবারের ব্রত, আর সেই জন্য পুজোর জিনিসপত্র আনতে হবে। লিস্ট বানিয়ে দাও, নিয়ে আসবো। ঠিক আছে। লোকাভিরারম রণরঙ্গধীরম রাজীবনেত্রম রঘুবংশনাথম। তোর দ্বারা হবে না, তুই ছেড়ে দে। যারা সারাদিন বউয়ের আঁচল ধরে বসে থাকে তারা লাঠি ধরতে পারে না। বাবা যেতে দিন না ওকে। এই চুপ! কতবার তোমায় বলতে হবে যে আমরা তোমার মা বাবা নই? জোর করে আমাদের সাথে সম্পর্ক করার চেষ্টা করছো। তো ঠিক আছে মা, ওর সঙ্গে নেই, আমার সঙ্গে তো আছে। আমিও দেখি যে কে আটকায় আমায় বাবার সঙ্গে পুজোয় যাওয়াতে। বাবা ছাড়ো না এখন, মেয়েটা পরের বাড়ির হলেও ও তো এই বাড়িরই ছেলে। চলো। প্রণাম মা, আমি বলছি। আচ্ছা মা, তুমি ওই স্পেশাল চা বানিয়ে মাঝে মাঝে বাবাকে খাওয়াও না, ওটা কি করে বানাও গো? আমাকে বলো না। সবার আগে 5-6টা লবঙ্গ, এলাচ আর একটু আদা ভালো করে থেতো করে জলে ফোটাতে হবে। খুব ভালো মা, আজ আমি তোমার মতো করেই স্পেশাল চা বানাবো সবার জন্য। ঠিক আছে। হ্যাঁ, এবার আমি রাখছি, পরে কথা বলবো। ঠিক আছে? ঠিক আছে, সুখে থাক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এসব কি করছো তুমি?
আমি চা বানাচ্ছি দিদি। এই চা আর বোকা তুমি অন্য কোথাও গিয়ে বানিও, কারণ এটা আমার রান্নাঘর আর এখানে আমি বাইরের কাউকে এলাও করি না। চলো বেরো এখান থেকে। বেরিয়ে যাব, কিন্তু তার আগে আমি চা বানাবো। আচ্ছা, মানে জবরদস্তি, তাই না? কি যেন বলে ইংরেজিতে, আন্ডার এস্টিমেট। তুমি আমাকে আন্ডার এস্টিমেট করবে? তোমাকে একবার বললে বুঝতে পারো না, তাই না? তোমাকে আমি এবার আমার স্টাইলে বোঝাচ্ছি, দাঁড়া। তোমার এত বড় সাহস যে তুমি এই লাভলি সিংহের হাত ধরেছো? দিদি, তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমি তোমার মতোই এই বাড়িরই বৌমা, যে নিজের পরিবারকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চায়। তাই আমাকে শান্তিতে থাকতে দাও। আরে আমার হাত ভেঙে দিল মা! ও মা, ঠাকুমা! আরে ও রিঙ্কি, দেখো কি করলো! এখনই পরিবারে এমন সময় এলো যে এই দিনটাও দেখতে হলো। ভগবান, আবার কি সর্বনাশ হলো! আরে বৌদি, কাঁদছো কেন? কি হয়েছে? আরে ওই যে ওই রাস্তার মেয়েটা আমার হাত ভেঙে দিয়েছে মা। ও তোর হাত ভেঙে দিয়েছে? তা তুই কি হাতে মেহেন্দি লাগিয়েছিস? তুই ওর মুখটা ভেঙে দিতে পারলি না? আরে ঠাকুমা, ভাঙতে চাইলে ওর হাড়গোড় ভেঙে দিতে পারতাম আমি, কিন্তু কি করে ভাঙি? এই পরিবারের মান সম্মানের খেয়াল আছে আমার, কিন্তু এই ব্যথা হচ্ছে, তার কি করবো ঠাকুমা? হে ভগবান, এ কি সর্বনাশ হলো আমার! বৌমা, এখন শান্ত হও। ইন্দ্রর বাবাকে একবার আসতে দাও, ওনাকে সব বলবো। চলো সবাই, হয়ে গেছে। এই নাও, সবাই এবার শাড়ি পরে ঘোমটা টেনে বসে থাকা অভ্যেস করো। আমাদের ইন্দ্রবাবু এমন এক মহান কর্ম করেছেন যে সমাজে আর মুখ দেখাতে পারছি না। সবাই ছি ছি করছে আমাদের নামে। বাইরে ছোটদা ভাইয়ের জন্য সবাই ছিছি করছে, আর বাড়িতে ওর বউ কুমফু লড়ছে। এই দেখো, বৌদির হাত ভেঙে দিয়েছে। আমি কাউকে কিছু করিনি, আমি তো শুধু আটকাতে চেয়েছি। আচ্ছা, মানে তুমি লাভলি সিংহকে মিথ্যেবাদী বলছো? আমি কখনো মিথ্যে কথা বলি না, বুঝেছো তুমি? ইন্দ্র, আমাকে বিশ্বাস করো, আমি এরকম কিচ্ছু করিনি। হায় রাম 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 রাম, ঘোর কলিযুগ এসে গেল। বাড়িতে সব গুরুজনেরা রয়েছে, আর এই মেয়ে কিভাবে স্বামীর নাম মুখে নিচ্ছে? হ্যাঁ, তো নিতে দাও না ঠাম্মা। এখানে বিষয়টা আমার নাম নিয়ে নয়, বিষয় তোর নাম আর কাজ দুটোই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মহাদেব, আমি এই রহস্য তো জেনে গেলাম যে মহামায়া আমারই এক রূপ, আমারই এক অংশ। কিন্তু প্রভু, মহামায়া আর প্রকৃতির ভারসাম্যের মধ্যে কি সম্পর্ক? আপনি আমাকে মহামায়ার কাহিনী সবিস্তারে বলুন। দেবী, আপনার প্রশ্ন আপনারই মতো সরল এবং স্বাভাবিক দেবী। যখন অধর্ম ধর্মকে শাসন করার চেষ্টা করে, যখন এক তত্ত্ব অপরের অস্তিত্ব মিটিয়ে অধিকার বিস্তারের চেষ্টা করে, তখন ভারসাম্য রক্ষার্থে স্বয়ং প্রকৃতিকেই দায়িত্ব নিতে হয়। এই কাহিনী এবং লীলার কারণ হলাম আমি, আর কর্তাও হলাম আমি। সতী! ওনার খণ্ডিত হওয়ার পরে আমি সংসার বিমুখ হয়ে পড়েছিলাম। আমি আমার কর্তব্য এবং অধিকার ত্যাগ করে অমরনাথের এক গুহায় সাধনায় বিলীন হয়ে গিয়েছিলাম।
আপনার পরম ভক্তের প্রণাম স্বীকার করুন মহাদেব। আজ ত্রিলোক, পৃথিবী, আকাশ আর পাতালে আমার থেকে বড় আর আমার থেকে বেশি সমর্পিত আপনার ভক্ত দ্বিতীয় আর কেউ নেই। আমি এক অসুর মহাদেব, কিন্তু আমার কর্ম আর আমার ধর্ম কোন দেবতার থেকে কম নয় মহাদেব। আমার নাম হলো অতিকায়, অতিকায়। কিন্তু আমার পরিচয় শুধু এবং শুধুমাত্র শিবের একজন ভক্ত রূপে মহাদেব, শিবের ভক্ত রূপে। মহাদেব, 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 আমার তো মনে হচ্ছে আপনি আপনার এই মহাসাধনা মুদ্রাতে শুধুমাত্র আমাকে উদ্ধার করতেই গিয়েছেন মহাদেব। ওই দেবী সতীর পুনর্জীবিত হওয়া অসম্ভব, অসম্ভব। ওনার বিয়োগের শোকের এই সাধনা থেকে আপনার এই মুদ্রা থেকে বাইরে আসা অসম্ভব। আজকের এই দিনটার জন্যেই আমি আমার সমস্ত জীবন অপেক্ষা করেছি। আপনার এই স্বরূপেরই তো আমি প্রতীক্ষা করছিলাম মহাদেব। যখন আপনি সমগ্র সংসারের কার্য এবং কর্তব্য থেকে বিমুখ হয়ে নিজের সাধনায় চিরকালের জন্য লীন হয়ে যাবেন, আমি আপনার ধ্যানকে আপনারই বিরুদ্ধে ব্যবহার করব মহাদেব, আপনারই বিরুদ্ধে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অতীতের ঘটনার আঘাতেই ভবিষ্যতের পথ প্রশস্ত করে দেবী, কিন্তু ব্যক্তির কোনো সিদ্ধান্ত আশঙ্কার ভয় নেওয়া উচিত নয়, বরং পরিস্থিতির সঠিক মূল্যায়ন করার পরই তা নেওয়া উচিত। আশঙ্কায় নেওয়া সিদ্ধান্ত নিজের জন্য বিপজ্জনক হয়। সত্যি বলেছেন প্রভু। এবার আমাকে পরবর্তী কাহিনী শোনান। উনি তো সতী, আমার পূর্বজন্ম। কিন্তু সতী এখানে কি করে এলেন? ওনার তো মৃত্যু হয়েছে, তাই না? এই কিরকম রহস্য স্বামী? রতি? কিন্তু রতি কেন মহাদেব? রতি আপনার সঙ্গে এ ছলনা কেন করেছিলেন? রতি তো কেবল উপলক্ষ ছিল, ইন্দ্রর মাধ্যম ছিল, সবচেয়ে বড় ষড়যন্ত্র ছিল আপনার রূপ ধারণ করে আমার তপস্যা ভঙ্গ করার জন্য। এই ছলনা তো ইন্দ্রদেব করেছিলেন, উনি রতিকে বাধ্য করেছিলেন এই সম্পূর্ণ ঘটনার জন্য। বাধ্য? সেটা কিভাবে মহাদেব? রতি, তোমাকে মাতা সতীর রূপ ধারণ করে মহাদেবের ধ্যান ভঙ্গ করতে হবে। দেবরাজ, এমনটা করলে মহাদেবের ক্রোধকে আমন্ত্রণ করা হবে। কিন্তু মহাদেবের ক্রোধের অগ্নিকে এই সংসারে কেউ সহ্য করতে পারবে না দেবরাজ। না দেবরাজ, না। কৃপা করে আপনি অন্য কোনো পথ বের করুন। এটাই একমাত্র উপায় অতিকায়ের প্রকোপ থেকে বাঁচার জন্য।
তাছাড়া আর কোনো উপায় আমাদের নেই। দেবরাজ, কিন্তু তবে কিচ্ছু নয়, তোমাকে এই কাজ সম্পূর্ণ করতেই হবে। আর এ আমার অনুরোধ নয়, আদেশ। দেবরাজ, আমাদের একবার মাতা আদিশক্তির সঙ্গে কথা বলা উচিত। থামো। যদি তুমি এই কাজ না করো তাহলে আমার রোষের মুখে পড়তে হবে, আর আমি স্বয়ং তোমায় স্বর্গলোক থেকে বিতাড়িত করব। এইভাবে বাধ্য হয়ে রতিকে ইন্দ্রের এই পরিকল্পনার অংশ হতে হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।